প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাবেদ হোসেন আছি আপনাদের সাথে। দর্শক, সংসদীয় রাজনীতিতে বিরোধী দল মানে সরকারের সমালোচনা, নীতি নিয়ে বিতর্ক আর বিকল্প পথ দেখানো। সরকারের দোষ ত্রুটি তুলে ধরে তাকে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় বাধ্য করা। কিন্তু এবার পরিচিত দৈনিক পত্রিকার একটি রিপোর্ট চমকে দিয়েছে সবাইকে, আর নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। বাংলাদেশের নতুন গঠিত বিরোধী দল কি শেষ পর্যন্ত সরকারের অংশ হতে চাইছে, নাকি এই বিরোধী দলটি হয়ে উঠতে যাচ্ছে এক ধরনের নতুন গৃহপালিত কেন এমনটা ভাবা হচ্ছে? কেন এবার জনমনে এই আশঙ্কা ঘনীভূত হচ্ছে? আসুন দর্শক, মূল খবরের ভেতরে কি আছে বিশ্লেষণ করে দেখি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন আমাদের। ফিরছি একটু পরে। দর্শক, বিরতির আগে যে আশঙ্কার কথা বলেছিলাম, তার কারণটি হচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছেন। তিনি তার নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ করেছেন, এবং সেটিও একেবারে মন্ত্রীর পদমর্যাদায়। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু বিষয়টি আরও বেশি আলোচনা এসেছে আরও একটি কারণে। কারণটি হচ্ছে, যে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই অনুরোধ করেছেন ডাক্তার শফিকুর রহমান, সেই খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সময় সবচেয়ে বেশি সমালোচনা করেছিলেন এই জামাত এবং এনসিপি। তারা তখন বলেছিলেন এই নিয়োগ একেবারেই গ্রহণযোগ্য নয়। এমনকি এই নিয়োগ বাতিলের জোরালো দাবি উঠেছিল তাদের পক্ষ থেকে। কিন্তু আজ ঠিক সেই মন্ত্রীর কাছেই জামাতের আমির একটি ব্যতিক্রমী আবদার করে বসেছে। পত্রপত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়, যেখানে বলা হয়েছিল বিরোধী দলীয় নেতা চান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হোক, এবং এই পদায়ন যেন মন্ত্রীর পদমর্যাদায় হয়। চিঠিতে দাবি করা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান নাকি জামাত ইসলামের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করে এসেছেন। জাতিসংঘ সহ কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশের সঙ্গে তার ভালো নেটওয়ার্ক রয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। আর এই অভিজ্ঞতার কারণেই নাকি তাকে সরকারি কাঠামোর ভেতরে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতার যুক্তি হচ্ছে, এতে নাকি বিরোধী দলের পররাষ্ট্র নীতির প্রস্তাবগুলো সরকারের কাছে উপস্থাপন করা সহজ হবে, এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নাকি ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। কিন্তু এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কারণ বাংলাদেশ তো নয়, এ অঞ্চলের দেশগুলোতেও বিরোধী দলের কাউকে সরকারি মন্ত্রণালয়ে এভাবে পদায়নের কোনো নজির নেই। সাবেক কূটনীতিকদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল একটি প্রতিষ্ঠান। এখানে কাজ করতে হয় দেশের স্বার্থে, সরকারের অগ্রাধিকার এবং ক্ষমতাসীন দলের নীতির ভিত্তিতে। সেখানে যদি বিরোধী দলের কোনো প্রতিনিধি রাখা হয়, নীতিগত দ্বন্দ্ব এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা শুধুমাত্রই সরকারের দায়িত্ব। বিরোধী দল সেখানে আলোচনা করতে পারে, মতামত দিতে পারে, সমালোচনা করতে পারে, ভুল হলে সেই ভুলটি সরকারকে ধরিয়ে দিতে পারে। কিন্তু সরকারি কাঠামোর ভেতরে এভাবে বিরোধী দলের কাউকে এভাবে পদায়নের নজির কোথাও নেই। এই ঘটনার মধ্যে দিয়ে আরেকটি বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের নজরে এসেছে, আর সেটি হচ্ছে সরকার গঠনের পর থেকেই, বিশেষ করে যখন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকার নিয়োগ দেয়, ঠিক তখন থেকে জামাত এবং এনসিপি জোট এই নিয়োগের কঠোর বিরোধিতা এবং সমালোচনা করে আসছিল। তারা অভিযোগ করেছিল এই নিয়োগ নাকি অবৈধ, দেশের পররাষ্ট্র নীতির জন্য নাকি খলিলুর রহমান সঠিক ব্যক্তি নয়। তাদের আরও অভিযোগ ছিল, পূর্বের সরকারের সাথে আতাত করে এবং খলিলুর রহমান নির্বাচনে বিএনপির হয়ে কাজ করার ফলেই নাকি তাকে পুরস্কৃত করা হয়েছে এই নিয়োগের মধ্য দিয়ে। তাদের কেউ কেউ এই নিয়োগ বাতিল করারও দাবি তুলেছিলেন। কিন্তু পরিহাসের বিষয়, আজ ঠিক সেই ব্যক্তির কাছেই জামাতের আমির নিজের উপদেষ্টাকে মন্ত্রণালয়ে বসানোর অনুরোধ করেছেন। আর এখানে সন্দেহ এবং রাজনৈতিক প্রশ্নটা আরও তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে কিন্তু আরেকটি নাটকীয় মোড় এসেছে। জামাতের আমিরের একান্ত সচিব জানিয়েছেন, চিঠির বিষয়ে ডক্টর শফিকুর রহমান মৌখিক সম্মতি দিলেও
মন্ত্রীর পদমর্যাদা অংশে তার কোনো সম্মতি ছিল না। বিষয়টি জানার পর থেকে তিনি নাকি মাহমুদুল হাসানের সঙ্গে আলোচনাও করেছেন। আর ঠিক এরপরেই তাকে বাদ দিয়ে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমকে নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে ডক্টর শফিকুর রহমান তার ব্যক্তিগত নিয়োগ দিয়েছেন এবং সে বিষয়টি তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিবকেও নাকি অবহিত করেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবের তাহলে রাজনৈতিক অর্থটা কি ছিল, কি দাঁড়ালো? অনেক বিশ্লেষকের মতে জামাত এক ধরনের দ্বৈত কৌশল অনুসরণ করছেন। উপরে তারা সরকারের সমালোচনা, মাঠে কঠোর ভাষায় সরকারের বিরোধিতা, আর মাঝে মাঝে মব তৈরি করে সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। কিন্তু ভেতরে সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে, লিয়াজো রেখে, খাতির বজায় রেখে একই সাথে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সুবিধা আদায় করার চেষ্টা করা। এতে একদিকে সরকারের কাছাকাছিও যেমন থাকা যাবে, আবার অন্যদিকে জনগণের সামনে শক্ত বিরোধী দল হওয়ার ইমেজও তৈরি করা যাবে। জনগণকে বোঝানো যাবে যে দেখুন আমরা কত বড় শক্তিশালী বিরোধী দল, আমরা সরকারকে ধুয়ে মুছে দিচ্ছি। কিন্তু আসলে রাজনীতির ভেতরের বাস্তবতা হতে পারে আরো জটিল। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে জামাত হয়তো উপরে বিরোধিতা দেখাবে, আর ভেতরে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার রাজনীতি চালিয়ে যাবে নিজের আখের গোছাতে, এবং ৫ বছরে যতটা সম্ভব প্রশাসনিক ও রাজনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ কিন্তু একটি বিষয় খুব ভালো করেই বুঝে গেছে। হাসিনার আমলে যেমন জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল, তারা যেমন সরকারের ভেতরেও থাকতো, সব ধরনের সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করত, আর বাইরে থেকে বিরোধী দলের ভাব দেখাতো। এখন প্রশ্ন উঠছে, জামাতের মধ্য দিয়ে কি সেই একই ধরনের রাজনৈতিক মডেল, অর্থাৎ গৃহপালিত বিরোধী দল আবার কি ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে? তখন ছিল জাতীয় পার্টি, এবার কি তাহলে জামাত সেই ভূমিকা নিতে চায়? আমরা কিন্তু কেউই চাই না বাংলাদেশের রাজনীতি আবার সেই পুরনো পথেই ফিরে যাক। বিএনপি সরকারের ঘাড়ে বসে আরও একটি পরজীবী গৃহপালিত বিরোধী দল বিরোধিতার নাম করে যেন সরকারি সুযোগ সুবিধায় বেড়ে না উঠতে পারে। এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনে দিয়েছে সামনে। বর্তমান বিরোধী দল কি উপরে সরকারের সমালোচনা করে তলে সরকারি কাঠামোর ভেতরে থেকে ভাগ বাটোয়ারার রাজনৈতিক সুবিধা গ্রহণ করতে চায়? রাজনীতিতে সমঝোতা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হবে জনমনে। মনে রাখবেন, জনগণ কিন্তু সবকিছুই খুব মনোযোগ দিয়ে দেখছে। কে সত্যি নীতি ও আদর্শের রাজনীতি করছে, আর কে ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতি করছে। আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত সংসদে কোনো গৃহপালিত পশু পাখি দেখতে চাই না। যদি এইসব গৃহপালিত পশু পাখি দিয়ে জাতীয় সংসদকে ভাগবাটোয়ারার বাণিজ্যিক খামারে পরিণত করা হয়, তবে জনগণ কিন্তু কাউকেই আবার তোরা মানুষ হ এই কথাটুকু বলারও সময় দিবে না। আশা করি সরকার ও বিরোধী দল জনগণের এই আবেগ মাথায় রেখেই যার অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমন বিস্তারিত রাজনৈতিক বিশ্লেষণ ও প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সবসময় চোখ রাখুন দেশক টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন রাখুন যাতে কোনো আপগ্রেড আপনার মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক পেজ ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।